আসসালামু আলাইকুম। আমি তানজিদ হাসান শুভ। আজকে আমরা চ্যাপ্টার 4 অর্থাৎ এইচটিএমএল এর আরও একটি গুরুত্বপূর্ণ টপিক এইচটিএমএল লিস্ট সম্পর্কে জানব। তো চলো আমরা শুরু করি। কোনো কিছু জানার আগে, কোনো কিছু শেখার আগে, ধরো তুমি একটা টপিক পড়তেছো, ওই টপিকটা আমাদের বাস্তব জীবনে কোন কাজে লাগবে বা ওই টপিকটা শিখে আমি আসলে কি জানতে পারবো, সেই জিনিসটা জানা খুব দরকার। আমরা এই যে এর আগের ক্লাসে শিখছিলাম হচ্ছে এইচটিএমএল টেবিল, আজকে আমরা শিখবো হচ্ছে এইচটিএমএল লিস্ট। বা এই যে দুইটা টপিক, এই দুইটা টপিকই হচ্ছে একটা চ্যাপ্টারের ভেতরে আছে, সেটা হচ্ছে এইচটিএমএল। এই এইচটিএমএলটা আমাদের কোন কাজে লাগে বা এইচটিএমএলটা দিয়ে আসলে কি করা যায় সেটা আমাদের জানা দরকারি না? অবশ্যই দরকারি। তুমি যদি এই জিনিসটা না জানো তাহলে তুমি যেই টপিকটা পড়বা সেটার ইনসাইট সম্পর্কে তুমি কোনো কিছুই জানতে পারবা না। তুমি শুধু গাধার মতো মুখস্থ করে যাবা, তোমার পড়াটা সাস্টেনেবল হবে না। তাহলে এইচটিএমএল জিনিসটা কি সেটা আমাদের জানাটা খুব জরুরি। এইচটিএমএল হচ্ছে, ধরো তুমি যে ওয়েবসাইট ইউজ করো বা পৃথিবীতে যত ধরনের ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটটা তৈরি করার যে ল্যাঙ্গুয়েজ সেটাই হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএল এর সাহায্যে ওয়েবসাইট তৈরি করা হয়। এখন তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, ভাইয়া ওয়েবসাইট আবার কি? ওয়েবসাইট হচ্ছে এমন একটা জিনিস যেইখানে তুমি অনেকগুলা তথ্য একসাথে পাইতে পারো। যেমন কি হইতে পারে, ধরো তুমি যখন হচ্ছে, সবাই তো এসএসসি পরীক্ষা দিয়ে আসছো তাই না? এসএসসি পরীক্ষার সময় তুমি তোমার রেজাল্টটা যেইখান থেকে কালেক্ট করছো সেটা হচ্ছে একটা ওয়েবসাইট। এখন এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা বানানো হয়েছে তোমার কি এইচটিএমএল দিয়ে। ধরো তুমি কিছুদিন পরে যে হচ্ছে ইন্টার পরীক্ষা দেবা, ইন্টার পরীক্ষা দেওয়ার পরে তুমি হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়, একটা না মানে যে কোনো একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তুমি কি অ্যাডমিশন ফর্ম তুলবা। ওই সময়টাতে তুমি যেই জায়গাতে গিয়ে এই অ্যাডমিশন ফর্মটা তুলবা বা যেই সমস্ত কাজ তোমার করতে হবে, যেই সমস্ত তোমার পার্সোনাল ডিটেলস দেওয়া লাগবে, সেগুলো তুমি যেইখানে দিবা বা যার মাধ্যমে এই কাজটা করবা সেটা হচ্ছে ওয়েবসাইট। বা তুমি ধরো হচ্ছে দারাজে তুমি হচ্ছে দারাজের একটা, তুমি যখন একটা অনলাইন শপিং কোনো ওয়েবসাইটে ঢোকো, মানে তুমি ধরো দারাজ, সেইখানে যখন তুমি যাও, সেখানে দারাজ কি করে, ওদের হচ্ছে অনেক যত ধরনের প্রোডাক্ট আছে সবগুলার অ্যাড ওরা কি ওদের ওয়েবসাইটে দিয়ে রাখে। তুমি খুব সহজেই সেইখান থেকে কি ওদের সকল প্রোডাক্টগুলাই তুমি দেখতে পারো। তার মানে ওয়েবসাইট হচ্ছে তুমি খুব অল্প সময়ের ভিতরে অনেক তথ্য তুমি এক জায়গা থেকে পাইতে পারো ইন্টারনেটের মাধ্যমে, সেটা হচ্ছে ওয়েবসাইট। তো এই জিনিসটা যদি না থাকতো তাহলে দেখো আমাদের কি ধরনের অসুবিধা হইতো। ধরো তোমার মা বাবারা যখন পড়াশোনা করছে, ধরো তারা আরো 20 বছর আগে তারা যখন পড়াশোনা করছে, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তার ওই পাবলিক বিশ্ববিদ্যালয়ে যাওয়া লাগছে। ধরো একজন হচ্ছে ঢাকাতে থাকে, সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, অথবা চট্টগ্রামে থাকে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে। তার কি আরো ধরো 50 বছর আগে বা 30 বছর আগে তার এইখানে এসে ফর্ম পূরণ করা লাগছে। তারপরে ফর্ম পূরণ করার পরে তারপরে আবার পরীক্ষার দিন আবার আসা লাগছে। তাহলে কয়বার? 2বার যাওয়া আসা করা লাগছে, তাই না? এটা তো একজন মানুষের জন্য খুবই একটা মানে বিরক্তিকর একটা কাজ। 2বার তোমার একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য 2বার সেখানে যাওয়া। বা ধরো হচ্ছে তুমি হচ্ছে ঢাকা থেকে তুমি হচ্ছে ঢাকার বাইরে কোনো একটা জেলাতে যাবা। এখন ওইটার জন্য তুমি হচ্ছে ট্রেনে ভ্রমণ করবা। সেই জিনিসটা যদি তোমার ধরো হচ্ছে তোমার ওই যে স্টেশনটা আছে সেইখানে গিয়ে যদি তোমার টিকিট কাটা লাগে, তোমার জন্য একটা প্যারাময় কাজ না? সেই জিনিসটা যদি তুমি হচ্ছে ঘরে বসেই কাটতে পারো তাহলে তোমার জন্য দেখো কত ইজি হয়ে যায়। তো এইগুলা সম্ভব হয় ওয়েবসাইটের দ্বারা। বা তোমাদের যে রেজাল্ট দেয়, এসএসসি যে রেজাল্টটা পাইছো, তুমি একটু চিন্তা করো, তোমার রেজাল্টটা যদি এইভাবে পাবলিশ না হয়ে তোমার আজকে থেকে 20-30 বছর আগে কি করা লাগছে, যখন ওয়েবসাইট ছিল না, বা ওয়েবসাইট থাকলেও অনেক স্কুল কলেজে যেগুলা তারা হচ্ছে অ্যাক্সেস ছিল না বা তারা হচ্ছে ওইগুলা ব্রাউজ করতে পারতো না, তাদেরকে কি করা লাগতো, উপজেলাতে গিয়ে, ধরো উপজেলার ভেতরে অনেক দূরে একটা স্কুল বা কলেজ আছে, একটা স্কুল আছে, সেইটার উপজেলাতে আসে বা বোর্ডে গিয়ে সেই রেজাল্টটা কালেক্ট করা লাগতো। তোমরা অধীর আগ্রহে সেই কালেক্টটা হেডমাস্টার বা যে কেউ নিয়ে এসে তোমাদের কাছে দেবে বা নোটিশ বোর্ডে টানাই দেবে, ততক্ষণ পর্যন্ত ওয়েট করা লাগতো। আর এখন ওয়েবসাইট তৈরি হওয়ার কারণে বা ওয়েবসাইটের সাহায্যে আমরা কি করতে পারি, মানে ওয়েবসাইটে তোমার হচ্ছে রেজাল্টটা পাবলিশ হওয়ার সাথে সাথে আমরা রেজাল্টটা দেখতে পারি। তো তুমি বুঝতেছো, অবশ্যই বুঝতেছো, এখন তোমার জন্য এই জিনিসটা রিলেট করা সুবিধা হবে যে তুমি যে জিনিসটা পড়তেছো সেই জিনিসটা পড়ে আসলে তুমি কি করতে পারবা। তাহলে আমরা বুঝলাম ওয়েবসাইট কি। এই ওয়েবসাইটটা তৈরি করার জন্য আমাদের কি এইচটিএমএল লাগে, আরো কিছু লাগে। তো আমাদের যেহেতু পড়ার টপিক হচ্ছে এইচটিএমএল, আমরা এইচটিএমএল সম্পর্কে জানবো। তো এইচটিএমএল এর একটা টপিক আমরা পড়ছি, সেটা কি এইচটিএমএল টেবিল।
এখন আমরা আজকে দেখব হচ্ছে HTML লিস্ট। দেখো, একটা ওয়েবসাইটের মধ্যে অসংখ্য ওয়েব পেজ থাকতে পারে, মানে একটা সিঙ্গেল পেজকে বলা হয় হচ্ছে একটা ওয়েব পেজ। ওই ওয়েব পেজের যে উপাদান সেটা হইতে পারে টেক্সট, অডিও, ভিডিও, গ্রাফিক্স হইতে পারে। এখন এই যে ওয়েবসাইটের যে উপাদানের মধ্যে যে টেক্সট আছে, সেই টেক্সটটাকে কতটা দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করা যায়, কত সুন্দরভাবে সেটাকে উপস্থাপন করলে মানুষের কাছে আরো বেশি বোধগম্য হবে, বা হচ্ছে বোধগম্য হওয়ার চেয়েও যেটা আরো বেশি কি, মানে বোধগম্য হওয়া তো সেটা অনেক গুরুত্বপূর্ণ, তার সাথেও আরো অনেক বেশি কি আকর্ষণীয়ভাবে প্রকাশ করা যায়, তার জন্যই আমাদের হচ্ছে HTML লিস্ট। HTML লিস্টের কাজ হচ্ছে একটা তথ্য বা ইনফরমেশনকে সুন্দর করে অর্গানাইজড ওয়েতে প্রেজেন্ট করা। তো আমরা দেখি এইখানে HTML লিস্ট সম্পর্কে বলা আছে, এটা একটু পড়ে নিবা। HTML লিস্ট হচ্ছে প্রধানত 3 প্রকার। একটা হচ্ছে অর্ডার লিস্ট, আরেকটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, এবং আরেকটা হচ্ছে ডেফিনেশন লিস্ট। আজকের ভিডিওতে এই 3টা লিস্ট সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো চলো আমরা দেখি HTML লিস্ট কিভাবে কোড করা লাগে। আমরা কি জানলাম, HTML লিস্ট হচ্ছে 3 প্রকার, বুঝছো? ফার্স্ট একটা হচ্ছে কি জানলাম, অর্ডার লিস্ট। এরপর একটা জানলাম হচ্ছে আনঅর্ডার লিস্ট, এবং ফাইনালি জানলাম হচ্ছে ডেফিনিশন লিস্ট। দেখো, অর্ডার লিস্ট কোনগুলা, যেইখানে একটা নির্দিষ্ট অর্ডারে তোমার এলিমেন্টগুলা সাজানো থাকবে। যেমন কি হইতে পারে, ধরো তোমার এরকম হইতে পারে, ধরো 1 2 3, এইভাবে যদি কোনো কিছু আমি এইভাবে বর্ণনা করি বা লিখি, সেটা অর্ডার লিস্টের আওতাতে পড়বে। অথবা 1 2 3 পরিবর্তে আমি এই যে যদি এই যে ABC দিয়ে লিখি, অথবা আমি হচ্ছে এই যে রোমান সংখ্যা দিয়ে যদি লিখি, এগুলা হচ্ছে অর্ডার লিস্টের উদাহরণ, যেগুলোতে একটা নির্দিষ্ট অর্ডার মেনটেন করে চলবে। আর আনঅর্ডার লিস্ট হচ্ছে এরকম, আমরা অনেক সময় লিস্ট করি না নির্দিষ্ট একটা চিহ্নের মাধ্যমে, এই যে এটা একটা চিহ্ন হইতে পারে, এটা একটা চিহ্ন হইতে পারে, হ্যাঁ এরকম দুইটা চিহ্ন আমরা দেখলাম। আরেকটা হইতে পারে এই যে বৃত্তটা ফিল থাকতে পারে। হ্যাঁ, আনঅর্ডার লিস্ট এই 3টাই হয়, বুঝছো? অর্ডার লিস্ট আরো হয়, এখনই ঘাবড়ানোর কিছু নাই। আমি কি বলতেছি কিছুই যদি তুমি না বুঝো কোনো সমস্যা নাই, আমি এই সব কিছু কি ডিটেলসে একটু পরেই বর্ণনা করব। আর ডেফিনেশন লিস্ট কি হইতে পারে, ডেফিনেশন লিস্ট হইতে পারে হচ্ছে, ধরো আমি লিখলাম ঢাকা, ঢাকা সম্পর্কে এইখানে আমি বর্ণনা করলাম ক্যাপিটাল অফ বিডি, মানে কি এটা হচ্ছে বাংলাদেশের রাজধানী। এই জিনিসটাকে বলে হচ্ছে ডেফিনেশন টার্ম। তার একটু ডান পাশে ওইটার সম্পর্কে যে বর্ণনা থাকবে সেটা হচ্ছে ডেফিনেশন ডেসক্রিপশন। এগুলো আমরা বিস্তারিত জানবো, বুঝছো? তাহলে অর্ডার লিস্টকে প্রকাশ করে হচ্ছে ওএল দিয়ে, বুঝছো? আনঅর্ডার লিস্টকে প্রকাশ করে হচ্ছে ইউএল দিয়ে, আর ডেফিনেশন লিস্টকে প্রকাশ করে হচ্ছে ডিএল দিয়ে। এইটুকু জানলেই হবে। এবং এতটুকুর সাথে আমাদের আরো একটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে লিস্ট আইটেমকে প্রকাশ করে হচ্ছে এলআইএসটি অথবা সিঙ্গেল এলআই দিয়ে। এরা প্রত্যেকেই হচ্ছে ট্যাগ, বুঝছো? ট্যাগ এরকম অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। এইভাবে লিখলেও হবে, এভাবে লিখলেও হবে। যেহেতু এটা ছোট, আমরা অবশ্যই এটা ইউজ করব, এত বারবার এটা ইউজ করতে যাব না। আবার তোমার হচ্ছে ডিএল এর ভেতর আরো দুইটা জিনিস থাকবে, সেটা হচ্ছে কি ডিটি ডেফিনেশন টার্ম, আর এটা হচ্ছে ডিডি ডেফিনেশন ডেসক্রিপশন। এগুলোও আমরা জানবো। তো আমরা জানলাম অর্ডার লিস্টকে প্রকাশ করে হচ্ছে ওএল দিয়ে, আনঅর্ডার লিস্টকে প্রকাশ করা হচ্ছে ইউএল দিয়ে, আর ডেফিনেশন লিস্টকে প্রকাশ করে হচ্ছে ডিএল দিয়ে। আর লিস্ট আইটেমটাকে প্রকাশ করে হচ্ছে এলআই অথবা এলআইএসটি, পুরোটা বানান করে লিখে। তো যারা এখন পর্যন্ত কিছুই বুঝো নাই, কোনো সমস্যা নাই, আমি পরের স্লাইডে গেলেই তুমি সব বুঝতে পারবে। দেখো পরীক্ষায় কি থাকবে, পরীক্ষায় হচ্ছে এরকম একটা আউটপুট দেওয়া থাকবে, বলবে এরকম আউটপুট তৈরি করার জন্য তুমি HTML লিস্ট লিখো। আমি তোমাকে বলছিলাম যে হচ্ছে HTML কোড লিখো বলবে, বুঝছো? আমি তোমাকে বলছিলাম এই যে 1 2 এরকম যদি সিরিয়াল দেওয়া থাকে তাহলে সেটা কোন লিস্টের আওতায় পড়ে, সেটা হচ্ছে অর্ডার লিস্টের আওতায় পড়ে। তো চলো আমরা এটার কোডটা দেখি।
আমরা নর্মালি HTML লেখার জন্য HTML বেসিক স্ট্রাকচার হচ্ছে HTML দিয়ে শুরু করতে হয়, তারপরে লিখতে হয় হচ্ছে বডি। যারা এই জিনিসটা জানো না তারা জেনে রাখো, তারপরে হচ্ছে বডি ক্লোজ করতে হয়, এরপরে হচ্ছে HTML ক্লোজ করতে হয়। নর্মালি তুমি যেই কোনো HTML কোড লেখার সময় এই 4টা লাইন তোমার লিখতেই হবে। এটা হচ্ছে HTML এর বেসিক স্ট্রাকচার। তোমাকে কি করতে হবে, শুরুতে HTML দিয়ে শুরু করতে হবে, তারপর বডি দিতে হবে এবং লাস্টে গিয়ে বডি ক্লোজ করতে হবে, তারপরে হচ্ছে HTML ক্লোজ করতে হবে। এবং এইগুলা অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে তুমি যা লিখো সেগুলোকে HTML ভাষায় বলে হচ্ছে ট্যাগ। তাহলে এখানে আমরা হচ্ছে দেখো এই যে HTML যে শুরু করছিলাম আবার লাস্টে কি শেষ করছি, এটাকে বলে হচ্ছে এটাকে বলে হচ্ছে ওপেনিং ট্যাগ এবং এটাকে বলে হচ্ছে ক্লোজিং ট্যাগ। এবং HTML এর যেই ট্যাগগুলোতে ওপেনিং এবং ক্লোজিং উভয় ট্যাগই থাকে সেগুলোকে আবার বলে হচ্ছে কন্টেনার ট্যাগ। এইগুলা এক্সট্রা ইনফরমেশন আমি তোমাকে দিয়ে রাখলাম। তার মানে যেই কোনো কিছু করতে হলেই তোমার কি এই 4টা জিনিস লিখতেই হবে। এখন আমরা কার কোড করব, এই জিনিসটার কোড করব, তাই না? এটা একটা কি অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট জানো কি দিয়ে লিখে ভাইয়া? অর্ডার লিস্ট লিখে হচ্ছে ওএল দিয়ে। দেখো এটার টাইপটা কি, এটার টাইপটা হচ্ছে ওয়েল লিখে টাইপটা বলে দিতে হবে। এটা কার সিরিয়াল, 1 2 3 সিরিয়াল, তাহলে এটার যে সিরিয়াল আছে তার ফার্স্ট নাম্বারটা বলতে হবে। ধরো এ বির সিরিয়াল যদি থাকতো সেই ক্ষেত্রে আমি ফার্স্ট ভ্যালুটা বলতাম, সেটা কত এ। এখানে কিসের সিরিয়াল আছে 1 2 3, এই সিরিয়ালটা আছে, তার মানে এটার ফার্স্ট ভ্যালু টাইপ হবে হচ্ছে 1। এইটা বাই ডিফল্ট ভাবে তুমি যদি কোনো কিছু নাও লিখতা তাও এটা হচ্ছে অর্ডার লিস্টে তুমি কোনো কিছু না লিখলেও সে হচ্ছে ধরে নেয় সেটা কি 1 2 লিস্ট। তো এটা আমরা কি করলাম, ওয়েল তোমাদের বোঝার সুবিধার্থে ওয়েল টাইপ 1 দিলাম। এরপরে দেখো কি করব, এলআই দিব। এলআই দিয়ে বাংলা লিখব, তুমি LISTও লিখতে পারতা, একই জিনিস। তারপরে আবার এলআই দিয়ে ইংলিশ লিখব এবং আরেকটা কি আছে বাংলা ইংলিশের পরে কি আছে আইসিটি আছে, তারপরে হচ্ছে আইসিটি লিখব। আচ্ছা যেহেতু এখানে কি আছে আইসিটিটা ছোট হাতের আছে, মানে সি আর টিটা ছোট হাতের আছে, আমার ওইভাবেই লিখতে হবে। এখন তুমি আমাকে বলতে পারো ভাইয়া এইখানে তো আপনার 1 2 3 ছিল, আপনি তো সেটা কোথাও লিখলেন না। দেখো সেইটার কাজ আমি এখানেই করে ফেলছি। ওয়েল টাইপ হচ্ছে 1 দিছি না, ও এটাকে ধরে নিছে আমি এলআই এর ভিতরে যেই জিনিসটাকে লিখছি সেইটাকে ও 1 দিয়ে লিখবে, তারপরের জিনিসটাকে ও হচ্ছে 2 দিয়ে লিখবে, তারপরেরটাকে 3 দিয়ে লিখবে। এইভাবে যদি আমি আরো 10টাও লিখতাম ও সিরিয়ালি ওইটাকে লিস্ট করে যাইতো। তো দেখো এরকম একটা জিনিস থাকলে তোমার কোডটা কিভাবে শুরু করবা, HTML দিবা, তারপরে বডি দিবা। যেহেতু এটা অর্ডার লিস্ট ওয়েল দিয়ে শুরু করবা, ওয়েল দিয়ে টাইপ দিবা হচ্ছে 1, যেহেতু এটা কি 1 2 3 এই সিরিয়ালটা আছে। তারপরে হচ্ছে এলআই দিয়ে যে এলিমেন্টটা আছে সেটা লিখবা বাংলা, এলআই ক্লোজ, আবার এলআই দিয়ে ইংলিশ লিখবা, এলআই ক্লোজ, আবার এলআই দিয়ে আইসিটি লিখবা, এলআই ক্লোজ। এরপরে হচ্ছে ওয়েল ক্লোজ করবা, আর বডি আর HTML তো তুমি আগেই ক্লোজ করে রাখছিলা। তাহলে তুমি আমাকে বলো এই জিনিসটা পরীক্ষায় 3 মার্কের জন্য আসবে, তোমার কাছে কি একটু কঠিন লাগছে? এরকম একটা লিস্ট আসলে কি তুমি করতে পারবা না? অবশ্যই করতে পারবা। তাহলে আমরা ফার্স্ট অর্ডার লিস্টটা দেখলাম, এরপরে দেখি কি আছে। দেখো এরপরে আছে হচ্ছে আগের বার শুরু হয়েছিল কত থেকে, শুরু হয়েছিল 1 থেকে, তারপরটা ছিল 2, তারপরটা ছিল 3। এইখানে দেখো শুরু হয়েছে কত থেকে, এখানে শুরু হয়েছে 101 থেকে, তারপরে হচ্ছে 102, তারপরে হচ্ছে 103। এই জিনিসটাকে তুমি কি করবা, এই জিনিসটাকে দেখো আগের মতো পুরোটাই হবে, বুঝছো? শুধুমাত্র একটা জায়গাতে যে চেঞ্জ হবে সেই জিনিসটা আমি লিখি নাই। এই যে ওয়েলের পরে আমরা কি লিখব, টাইপ লিখব হচ্ছে 1, টাইপ 1ই দিব। কেন? কারণ হচ্ছে তোমার এই যে সিরিয়ালটা 101 102 103 এটা শুরু হয় কত থেকে, শুরু হয় 1 থেকে, তার জন্য আমরা ওয়েল দিয়ে টাইপ 1ই লিখব। তারপরে স্টার্টিংটা বলে দিব, স্টার্ট কত থেকে শুরু হয়েছে, এই যে 1 এর সিরিয়ালটা এটার ফার্স্ট এলিমেন্টে কত আছে 101, তার মানে হচ্ছে এটার সিরিয়াল হচ্ছে 101 থেকে শুরু হয়েছে। পুরোটুকুই আগের মতো, তুমি জাস্ট ওয়েল টাইপ 1 এই পর্যন্তও আগের মতো। তুমি জাস্ট এইখানে যেহেতু 101 থেকে শুরু হয়েছে তার জন্য তুমি স্টার্ট বলে দিছো কি 101, এতটুকুই শুধুমাত্র চেঞ্জ, বাকি সব আগের মতো। তাহলে তোমার এইটুকু এই যে 2টা আমি তোমাকে কোড শিখাইলাম এটা কি একটু কঠিন লাগছে? জাস্ট তোমার কি হয়েছে আগেরটা যদি তুমি পারো, যে আগেরটা পারে সে শুধুমাত্র তার সাথে যেহেতু এটার স্টার্টিং হচ্ছে 101 থেকে সে শুধু স্টার্ট 101 দিয়ে দিবে, শেষ। তাহলে আমরা সবাই বুঝতে পারলাম।
এরপরের যে অর্ডার লিস্টটা আছে দেখো সেটাতে কি আছে, সেটাতে সিরিয়ালটা আছে কি ABC। এখন তাহলে আমি কি করব, এইখানে গিয়ে টাইপটা সিম্পলি লিখে দিব কত, ছোট হাতের A। তাহলে ও কি করবে, ও যে সিরিয়ালটা বানাবে ওই সিরিয়ালের ফার্স্টের যে ও লিস্টটা করবে ওইটা ও A থেকে শুরু করবে, তারপরেরটা যেহেতু এইভাবে সিরিয়ালে আমি লিস্ট আইটেমগুলো লিখে গেছি, তারপরটা B দিয়ে লিখবে এবং তারপরটা C দিয়ে লিখবে। তাহলে তুমি যদি ওই শুরুর একটা পারো, তোমাকে জাস্ট এগুলা জাস্ট শুধুমাত্র তোমার একটা লাইনেই চেঞ্জ হচ্ছে। তো আমরা এটা খুব সহজেই পারলাম। এইটা দেখো, এটা কি আমার করে দেওয়া লাগবে? এটা দেখার সাথে সাথেই তো সবাই বুঝে যাচ্ছ যে কি করা লাগবে, সবাই এটা দেখার সাথে সাথেই পেরে গেছো আমি জানি। এটাতে কি করা লাগবে, এটাতে জাস্ট ওয়েল টাইপ দিব হচ্ছে বড় হাতের A, এই তো হয়ে গেল। তাহলে আমরা এই যে চারটা শিখলাম, এই চারটা জাস্ট পুরোটুকুই সেম, জাস্ট একটা লাইনে কি চেঞ্জ হয়। দেখো এইটা কি হয়েছে, এইটা শুরু হয়েছে G থেকে, তারপরে H, তারপরে হচ্ছে I। আমি জানি তুমি এটা ধরতে পারছো, তুমি কি লিখবা সেটা আমি লিখে দিই। তুমি লিখবা ওয়েল টাইপ সমান হচ্ছে A, যেহেতু GHI যেটাই হোক না কেন এটার একদম ফার্স্ট ভ্যালু কত, ফার্স্ট ভ্যালু হচ্ছে A। তারপরে তুমি স্টার্ট দিয়ে লিখবা হচ্ছে G। তুমি এইটা পরীক্ষার খাতায় লিখে খুবই ফুরফুরা মন নিয়ে বের হবা এবং তুমি চিন্তা করবা আজকে যে HTML এর যে লিস্টটা আসছিল সেটা তো আমি পারছি, আমি তো ফুল মার্কস পাবো। এবং বাস্তবে তুমি কি পাবে জানো, তুমি পাবা ইয়া বড় একটা গোল্লা। কারণ এইখানে কি হয়েছে জানো, এইখানে টাইপ A পর্যন্ত ঠিক আছে, কিন্তু সিরিয়ালটা স্টার্টিংটা তুমি কি লিখছো, স্টার্টিং G লিখছো তাই না? এইভাবে লিখা যায় না। কিভাবে লিখতে হবে, তোমার এইটার সিরিয়াল নাম্বারটা বলতে হবে। দেখো ABCDEFG, তার মানে জির সিরিয়াল নাম্বার কত, জির সিরিয়াল নাম্বার হচ্ছে 7। তোমার এখানে বলে দিতে হবে স্টার্ট ইকুয়াল টু 7। বুঝতে পারছি সবাই? তাহলে তুমি আমাকে বলো তো, যদি বুঝে থাকো এইখানে জির পরিবর্তে ধরো ডি আছে, ই আছে, এফ আছে, ডি ই এফ, বলো তাহলে তুমি এখন শুরু হইতো কোথা থেকে, কোথায় চেঞ্জ করতা? এখানে জাস্ট লিখতা, আচ্ছা আমি ভালো করে লিখি এটা, এখানে আছে বুঝছো ডি, এখানে আছে হচ্ছে ই, এখানে আছে হচ্ছে এফ। তাহলে তুমি কি লিখতা, কোথায় চেঞ্জ করতা? এখানে গিয়ে তুমি হচ্ছে ওয়েল টাইপ ইকুয়াল টু A লিখতা এবং স্টার্ট কত দিতা, স্টার্ট হচ্ছে তুমি 7 এর জায়গায় 4 দিয়ে দিতা, বাকি সব কিছু সেম। বুঝতে পারছি? কারণ 4 কেন দিলা, ABCD, ডি এর সিরিয়াল নাম্বার কত, ডি এর সিরিয়াল নাম্বার হচ্ছে 4, এর জন্য তুমি এখানে 4 দিতা। তো আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম। এরপরে যে সিরিয়াল মানে যেই অর্ডার লিস্টটা দেওয়া আছে, এইটা আমি যখন অফলাইনে ক্লাস নেই, এইটা ফার্স্ট টাইম কারো কাছ থেকে না জেনে কেউ যদি এটা নিজে থেকে ফার্স্ট টাইম এটা করতে পারে, তাদেরকে আমি হয় আইসক্রিম খাওয়াই নয় ফুচকা খাওয়াই, তাদেরকে আমি ট্রিট দিই। এবং খুব কম সংখ্যক স্টুডেন্টই এটা করতে পারে। আমি বলে দেওয়ার পরে তোমার কাছে খুব ইজি লাগবে, কিন্তু এটা প্রথম মানে ফার্স্ট দেখাতেই কেউ এটা মানে সবাই মিলাতে পারে না। 5% স্টুডেন্ট থাকে যারা এটা মিলাইতে পারে। তো তুমি যদি এটা ফার্স্ট দেখাতেই সলভ করতে পারো, তোমাকে আমার হিউজ অ্যাপ্রিসিয়েশন থাকবে এবং আমি তোমাকে কংগ্রাচুলেট করতেছি। তোমার অ্যানালাইটিক্যাল নলেজ খুবই ভালো, তুমি ফিউচারে অনেক ভালো কিছু করতে পারবা। কারণ এটা ফার্স্ট দেখাতে, দেখো তোমার কাছে কি মনে হচ্ছে, মেজরিটি স্টুডেন্টের কাছে মনে হবে এটা দিব হচ্ছে ওয়েল টাইপ দিব হচ্ছে, অনেকে এরকম লিখে এ, তারপরে স্টার্ট দেয় হচ্ছে 1, এটা একটা ভুল। আবার অনেকে এরকম লিখে টাইপ দেয় A, আবার স্টার্ট লিখে হচ্ছে 11, এটাও ভুল। 11 মানে কি, ABCDEFGHIJK, 11 মানে তো 11 কার সিরিয়াল, কে এর সিরিয়াল, ওটা তো KLM হয়ে যাবে। তো ফার্স্ট দেখাতে সবাই ম্যাক্সিমামই এরকম করে লিখে, বুঝছো? হয় আগেরটা লিখে পরেরটা লিখে, দুইটার একটাও হবে না। আমি তোমাকে শেখাই কিভাবে করবা।
এইখানে টাইপ এ এটা ঠিকই থাকবে, কিন্তু স্টার্টিং এ তোমার ভুল হয়েছে, স্টার্টিংটা এরকম হবে না, 11 হবে না। স্টার্টিং এ কি করবা দেখো, তুমি যখন সংখ্যা লেখা শিখছিলা কিভাবে শিখছিলা, 0 1 2 3 4 এভাবে কত পর্যন্ত গেছো, 9 পর্যন্ত গেছো তাই না? আবার তুমি কি করছো, 9 এর পরে কি 10 লিখছো, কিভাবে লিখছো, বা 19 এর পরে 20 লিখছো, সেটা কিভাবে লিখছো, সেটা লিখছো হচ্ছে আবার 0 1 2 3 ডট ডট 9 পর্যন্ত গেছো, এবং প্রত্যেকের সামনে তুমি হচ্ছে এই যে এই জিনিসটাকে দিয়ে দিছো, তার মানে কি তোমার 10 11 12 13 19, তারপরে আবার 0 1 2 3 এভাবে গেছো, ওয়ানটা রিপ্লেস হয়েছে এখন কত দ্বারা, 2 দ্বারা, এইভাবেই হয়েছে, বুঝছো? এখন এইখানেও ঠিক তাই হবে, এখানে কি হবে দেখো, এ বি সি এভাবে যাবে কত পর্যন্ত, জেড পর্যন্ত। আমরা জানি কি অ্যালফাবেট কয়টা, এ থেকে জেড পর্যন্ত। আবার এর পরের সিরিয়ালটা কি হবে, এ বি সি জেড পর্যন্ত যাবে, এই পরের সিরিয়ালটা এ এ বি এ সি এ জেড এইভাবে হবে। এখন টোটাল অ্যালফাবেট কয়টা আছে, টোটাল অ্যালফাবেট আছে হচ্ছে 26টা। তার মানে এর সিরিয়াল কত, এ হচ্ছে 1, আর জেড এর সিরিয়াল কত, জেড হচ্ছে 26। এখন জেড এর পরে যে সিরিয়ালটা শুরু হলো সেটাই তো এ, তাই না? সেটা কত হবে, 27। দেখো তুমি এখন বুঝতে পারছো কিনা, এখন তো পানির মতো সহজ হয়ে যাওয়ার কথা। তাহলে এটা কত হবে, এটা হবে হচ্ছে 27। তাহলে আমরা সবাই ইজিলি বুঝতে পারছি কিনা? যদি বুঝে থাকো তাহলে তোমাকে আমি কংগ্রেচুলেট করতেছি আবারও, কারণ এই জিনিসটা তোমার বোর্ডে না আসলেও, বোর্ডেও আসতে পারে, কলেজে তোমার একবার হইলেও তোমার এটা ফেস করতে হবে। ইয়ার চেঞ্জ পরীক্ষা বলো, টেস্ট পরীক্ষা বলো, একবার হইলেও এই কোশ্চেনটা আসবে, এ এ বি অথবা এসি দিয়ে আসবে। তাহলে আমরা এটাও শিখে ফেললাম। এরপরে আমরা দেখি কি আছে আমাদের, এর পরের যে অর্ডার লিস্টটা আছে সেটা তোমার রোমান সংখ্যা দিয়ে শুরু হয়েছে, বুঝছো? এখানে আমি সিম্পলি কি করব, ওয়েল টাইপ দিয়ে লিখব হচ্ছে ছোট হাতের আই, তাইলেই হয়ে যাবে। এইখানে যদি এরকম থাকতো, এখানে যদি এরকম থাকতো, মানে বড় হাতে রোমান সংখ্যা তো এরকমও লেখা যায় তাই না? তাহলে জাস্ট আমি এখানে চেঞ্জ করে কি লিখতাম, ওয়েল টাইপ হচ্ছে বড় হাতের আই, তাইলেই হইতো। তাহলে আমরা রোমান সংখ্যা দিয়ে কিভাবে অর্ডার লিস্ট করতে হয় সেটাও শিখলাম। এরপরে আমরা দেখি, আমরা অর্ডার লিস্টের পার্টটা শেষ করে ফেলছি। এখন আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টও অর্ডার লিস্টের মতোই, জাস্ট ওয়েলের জায়গায় আমরা কি লিখবো, ইউএল লিখবো, আর টাইপটা চেঞ্জ হবে। তো চলো আমরা দেখি যে আনঅর্ডার লিস্টটা কীরকম। আমরা শুরু করব হচ্ছে HTML দিয়ে, এরপর লিখবো হচ্ছে বডি। আগের বার অর্ডার লিস্ট ছিল তার জন্য আমরা কি লিখছি, ওয়েল লিখছি, আর এখন যেহেতু আনঅর্ডার লিস্ট, আমরা আনঅর্ডার লিস্ট লিখবো হচ্ছে ইউএল। আর এইখানে যে টাইপটা দেওয়া আছে এই টাইপটাকে বলে হচ্ছে সার্কেল, ইউএল টাইপ সার্কেল। আগের মতোই এলআই দিয়ে লিখবো হচ্ছে ম্যাথ, তারপরে হচ্ছে এলআই ক্লোজ, আবার এলআই দিয়ে লিখবো হচ্ছে ইকোনমিক্স, তারপরে হচ্ছে এলআই ক্লোজ, আবার এলআই দিয়ে লিখবো হচ্ছে স্ট্যাটিস্টিক্স, তারপরে কি এলআই ক্লোজ করে দিব। এখন আমাদের এই যে ইউএলটা শুরু করছিলাম এই ইউএলটা ক্লোজ করে দিব, তারপর হচ্ছে বডি ক্লোজ করে দিব, এবং ফাইনালি হচ্ছে HTML ক্লোজ করে দিব। তাহলে আমাদের কি আনঅর্ডার লিস্টটা হয়ে গেল। দেখো তাহলে আনঅর্ডার লিস্টে সবকিছুই সেম আছে, এইগুলা সবকিছুই সেম, জাস্ট কি ওয়েলের জায়গায় হয়েছে ইউএল যেহেতু আনঅর্ডার লিস্ট। এবং এই যে তোমার হচ্ছে গোলাকার যেটা আছে এবং ভেতরে যেটা কি ফাঁপা, এই জিনিসটাকে আমরা বলি কি সার্কেল। তাহলে আমরা হচ্ছে এই আনঅর্ডার লিস্ট, এরকম আনঅর্ডার লিস্ট থাকলে সেটা কিভাবে কোড করতে হয় সেটা আমরা শিখলাম। এর পরেরটা আমরা দেখি। দেখো এর পরেরটাতে চেঞ্জটা কোথায়, এর পরেরটাতে চেঞ্জটা হচ্ছে আগের মতোই আছে, শুধুমাত্র বৃত্তটা কি হয়ে গেছে, বৃত্তটা এখন ফিল হয়ে গেছে। এইটার জন্য আমাদের যা করতে হবে সেটা হচ্ছে ইউএল টাইপ দিব হচ্ছে ডিস, ডিআইএসসি। এটা লিখলেই আমাদের এই যে এরকম তোমার হচ্ছে আউটপুটটা পাবো। তাহলে আমরা শিখলাম কিভাবে হচ্ছে বৃত্ত ভরাট থাকলে সেটার আনঅর্ডার লিস্টটা মানে HTML কোডটা কিরকম হয়। তাহলে এটার জন্য আমাদের দিতে হয় হচ্ছে সার্কেল, আর এটার জন্য দিতে হয় হচ্ছে ডিক্স। এটা আমরা শিখলাম। এরপরে দেখো হচ্ছে
এই যে শেপটা আছে বৃত্ত ভরাট করা, এই শেপটাকে আমরা কি বলি? এই শেপটাকে বলি আমরা হচ্ছে স্কোয়ার। তার মানে তোমার হবে হচ্ছে ওএল টাইপ ইকুয়াল টু স্কোয়ার, আর বাকি যা আছে সব আগের মতোই। তাহলে আমরা 3 ধরনের আনোটার লিস্ট শিখলাম। একটা হচ্ছে বৃত্ত ভরাট ছাড়া, সেটাকে আমরা বলি সার্কেল। ওইটা কোনো কিছু না দিলেও তুমি যদি শুধু ইউএল দিতা তাইলেও ওই জিনিসটাই আসতো। ওইটা বাই ডিফল্ট ভাবে ওইরকম হয়, যেমন শুধু ওএল দিলে তোমার 1 2 সিরিয়াল আসে, শুধু ইউএল দিলে হচ্ছে সার্কেলের লিস্টে আসে। আর যদি তোমার হচ্ছে ওইটা বৃত্ত ভরাট থাকে তাহলে আমরা কি দেই? তাহলে দেই হচ্ছে ডিস্ক। আর এরকম থাকলে আমরা কি দেই? এরকম থাকলে দেই হচ্ছে স্কোয়ার। আরেকটা থাকতে পারে, সেটা হচ্ছে ভয় পাওয়ার কিছু নাই, যদি তোমার হচ্ছে এই যে এরকম থাকে, এরকম আসলে করা যায় না বুঝছো, HTML দিয়ে করা যায় না, CSS লাগে। কিন্তু এরকম থাকলেও তোমার কি করতে হবে? সেটাকে তোমার হচ্ছে ইউএল টাইপ স্কোয়ার দিয়েই করতে হবে। এরপর আছে হচ্ছে ডেফিনেশন লিস্ট। ডেফিনেশন লিস্ট পারতে হলে তোমার 3টা টার্ম ভালো করে জানতে হবে। 3টা টার্ম কি কি দেখো, তুমি একটা অলরেডি জানো, সেটা হচ্ছে ডিএল। ডিএল মানে হচ্ছে ডেফিনিশন লিস্ট। তারপরে হচ্ছে জানতে হবে হচ্ছে ডিটি। ডিটি মানে হচ্ছে ডেফিনিশন টার্ম। তারপরে হচ্ছে ডিডি। ডিডি মানে হচ্ছে ডেফিনিশন ডেসক্রিপশন। এই 3টা টার্ম তোমার খুবই ভালো করে জানতে হবে। ডিএল এর কাজ কি? তুমি যেভাবে ইউএল এবং ওএল করছো সেম কাজই হচ্ছে ডিএল এর। তাহলে ডিএলটা তুমি বুঝলা। ডেফিনেশন টার্ম কোনটা? ডেফিনেশন টার্ম হচ্ছে যে জিনিসটাকে তোমার ব্যাখ্যা করতে হবে সেটাকে বলা হচ্ছে ডেফিনেশন টার্ম। তার মানে হচ্ছে দেখো, এই পাশে কিছু আছে বুঝছো, তার ডান পাশে ওইটা সম্পর্কে কি আছে? বর্ণনা আছে। এই পাশে যে জিনিসটা থাকবে, মানে যে জিনিসটাকে বর্ণনা করতে হবে, সেটা হচ্ছে ডেফিনেশন টার্ম। তাহলে এটা আমরা ডিটি দিয়ে লিখবো। আর এই যে HTML লেখা, HTML সম্পর্কে বলা আছে এ ওয়েব স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ, এইটাকে বলে হচ্ছে ডেফিনেশন ডেসক্রিপশন। মানে এই যে জিনিসটা, এটা হচ্ছে HTML সম্পর্কে বর্ণনা, তাই না? তাহলে এটাকে বলে হচ্ছে, এটা এটা আমরা হচ্ছে ডিডি দিয়ে লিখবো। তাহলে ডিএল কি, ডিটি কি, ডিডি কি আমরা বুঝলাম। এখন চলো আমরা কোড করি। দেখো এই জিনিসটা যদি কোড করতে যাই তাহলে কি রকম হবে? শুরু করব কি দিয়ে? শুরু করব সবসময় আমরা HTML দিয়ে, তারপরে আগের মতোই লিখব বডি। এরপরে যেহেতু এটা হচ্ছে ডেফিনেশন লিস্ট, আমরা হচ্ছে ডিএল দিয়ে শুরু করব। ডিএল দিয়ে শুরু করার পরে আমরা হচ্ছে ডিটিতে লিখব কি? ডিটিতে হচ্ছে HTML লিখব। যেহেতু HTML সম্পর্কে বর্ণনা করতে হবে, তার মানে এটা কি? ডেফিনেশন টার্ম। এখন HTML সম্পর্কে যে বর্ণনাটা আছে সেটাকে হচ্ছে ডেফিনেশন ডেসক্রিপশন, সেটা আমরা ডিডি দিয়ে লিখবো। ডিডি দিয়ে কি লিখবো তাহলে? এ ওয়েব স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ, তারপরে কি? ডিডি ক্লোজ। আবার ডিডি দিয়ে লিখবো। ডিডিতে কি আছে এরপরে? ব্রাইব। এটা ডিটি শেষ করব। তারপরে আবার ডিডি দিয়ে লিখবো। ব্রাইব সম্পর্কে কি বলা আছে? এ ইললিগ্যাল, এখানে এন হইতো এন ইললিগ্যাল পেমেন্ট গিভেন টু ইনফ্লুয়েন্স এ ডিসিশন। তারপরে আমরা কি? ডিডি ক্লোজ দিয়ে দিব। এরপরে আবার আমরা হচ্ছে ডিটি লিখবো। দেখি এর পরের টার্মটা কি আছে। পরের টার্মটাতে বলা আছে হচ্ছে সুন্দরবনস। তাহলে আমরা হচ্ছে সুন্দরবনস লিখলাম, তারপরে ডিটি ক্লোজ করে দিলাম। এরপরে সুন্দরবন সম্পর্কে বর্ণনা যেটা, সেটা আমরা লিখবো হচ্ছে ডিডি দিয়ে। ডিডি দিয়ে কি লিখবো? দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট। দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট। তারপরে আমরা হচ্ছে ডিডি ক্লোজ করে দিলাম। এরপরে আমরা আবার হচ্ছে ডেফিনেশন টার্ম কি আছে? ডেফিনেশন টার্ম আছে হচ্ছে ঢাকা। ঢাকা সম্পর্কে কি বলা আছে? ঢাকা সম্পর্কে বলা আছে হচ্ছে ক্যাপিটাল অফ বাংলাদেশ। তাহলে ডিডি দিয়ে লিখবো ক্যাপিটাল অফ বাংলাদেশ। তারপরে এখানে ডিটি না, সরি, এখানে হচ্ছে ডিডি ক্লোজ করব।
দেন আমাদের সম্পূর্ণ কাজ শেষ। এরপরে আমাদের যেগুলো ক্লোজ করা হয় নাই, ডেফিনেশন লিস্ট মানে ডিএল ক্লোজ করব, তারপরে হচ্ছে বডি ক্লোজ করব, এবং ফাইনালি আমরা হচ্ছে এইচটিএমএল ক্লোজ করব। তাহলে দেখো ডেফিনেশন লিস্ট একটুও কি তোমার কাছে কঠিন লাগলো কিনা? শুধু ডেফিনেশন লিস্ট না, আমরা যা কিছু পড়লাম মানে হচ্ছে তোমার অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং ডেফিনেশন লিস্ট, তিনটা লিস্ট যে পড়লাম একটাও কি কঠিন কিছু? প্রত্যেকটাই সোজা। তোমাকে শুধুমাত্র কি মানে একটা ভালো মতো শিখতে পারলেই বাকি সবগুলো সেম, জাস্ট একটা লাইনে চেঞ্জ। তাহলে আমরা হচ্ছে কি কি শিখলাম? অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং সর্বশেষ আমরা হচ্ছে ডেফিনেশন লিস্ট শিখলাম। দেখো এখন যেটা আছে সেটাকে বলে হচ্ছে নেস্টেড লিস্ট। তুমি আর কি এখন মাথা ঘুরতেছে এটা দেখে? তুমি কি বলতেছো ভাইয়া এতক্ষণ কি পড়াইলেন আর আপনি দিলেন কি এখন? এটা হচ্ছে ঢাকা বোর্ডে 2025 সালে আসছিল। মানে এই যে জিনিসটা, এই জিনিসটাকে দেখো হচ্ছে লিস্টের ভেতরে লিস্ট আছে, ভয় পাওয়ার কিচ্ছু নাই। আমি এটা শিখাই দিলে তোমার যেই কোনো লিস্টেড লিস্ট তুমি কি সলভ করতে পারবা। দেখো এখানে কি আছে, কার আছে, প্লেন আছে। কার, প্লেন এবং বাইক এইগুলা হচ্ছে একটা লিস্টের মধ্যে আছে, বুঝছো? কিন্তু প্লেনের ভেতরে দেখো আরো একটা লিস্ট আছে, এই বাইকের ভেতরে দেখো আরো একটা লিস্ট আছে। তো এই যে প্লেনের ভেতরে যে ফাইটার প্লেন, কমার্শিয়াল প্লেন, তারপরে হচ্ছে প্রাইভেট প্লেন, এই যে জিনিসটা এটাকেই বলে হচ্ছে নেস্টেড লিস্ট। লুপ, লুপের ভেতরে লুপ সেটাকে আমরা বলি হচ্ছে নেস্টেড লুপ, আর লিস্টের ভেতরে লিস্ট সেটাকে আমরা বলি হচ্ছে নেস্টেড লিস্ট। তাহলে এই কার এবং প্লেনের কাজ করার পরে আমাদের নতুন করে আবার একটা লিস্ট ওপেন করতে হবে। তারপরে আমরা বাইকের কাজ করার পরে আবার একটা লিস্ট ওপেন করতে হবে। তো চলো আমরা দেখি, কোডটা করলেই তোমাদের কাছে একদম ইজি মনে হবে। চলো এটা দেখি কিভাবে করবা। শুরু করব যথাযথ HTML দিয়ে, তারপরে হচ্ছে বডি, এরপরে হচ্ছে এটা কি তোমার ই থেকে শুরু না, EFG, এটা তো একটা হচ্ছে অর্ডার লিস্ট। তাহলে আমরা ওএল টাইপ দিব কি, ওএল টাইপ দিব হচ্ছে ছোট হাতের এ, আর স্টার্ট দিব কত, স্টার্ট দিব হচ্ছে ABCDE, কয় নাম্বার সিরিয়াল, 5, তার মানে স্টার্ট হবে হচ্ছে 5। এরপরে আমরা এলআই দিয়ে লিখবো। এলআই দিয়ে কি লিখবো? এলআই দিয়ে লিখবো হচ্ছে কার, তারপরে হচ্ছে এলআই ক্লোজ করে দিব। এরপরে আবার এলআই দিয়ে লিখবো প্লেন। এখন কি আর এলআইটা ক্লোজ করতে পারবো? একটু চিন্তা করো তো, এই যে প্লেন যে লিস্টটা আসছিল, এই লিস্টটা কি তোমার হচ্ছে মানে শেষ হয়ে গেছে কিনা? এই প্লেনটা তো শেষ হয় নাই, তাই না? প্লেনের আন্ডারে কি আছে? ফাইটার প্লেন, কমার্শিয়াল প্লেন, প্রাইভেট প্লেন। তার মানে এইখানে আমরা চাইলে কি প্লেনের লিস্টটা ক্লোজ করতে পারবো না, এখানে আবার আমাদের আরো একটা লিস্ট শুরু করতে হবে, যে জিনিসটা হচ্ছে নেস্টেড লিস্ট। সেটাকে কিভাবে লিখবো? এখানে দিব হচ্ছে ওইটা কি পরের যে লিস্টটা আছে সেটাও কি একটা অর্ডার লিস্ট, তাই না? তাহলে ওএল টাইপ হচ্ছে 1, আর স্টার্ট দিব কত থেকে? স্টার্ট দেব হচ্ছে 5 থেকে। এখন এটার ভেতরে কি আছে? এলআই দিয়ে হচ্ছে ফাইটার প্লেন, তারপরে হচ্ছে এলআই ক্লোজ, এরপরে হচ্ছে এলআই দিয়ে হচ্ছে কমার্শিয়াল প্লেন, তাই না? কিন্তু কমার্শিয়াল প্লেনটা কি আছে? নিচে একটা দাগ আছে, এটাকে বলা হচ্ছে HTML ভাষায় আন্ডারলাইন। আন্ডারলাইন করার জন্য ইউ ট্যাগ ইউজ করতে হয়। তাহলে ইউ দিলাম, তারপরে হচ্ছে লিখলাম কমার্শিয়াল প্লেন, তারপরে হচ্ছে ইউ ক্লোজ, তারপরে হচ্ছে এলআই ক্লোজ। এরপরে আবার এলআই দিয়ে লিখবো হচ্ছে প্রাইভেট প্লেন, প্রাইভেট প্লেন, তারপরে কি এলআই ক্লোজ। তাহলে আমাদের কি এই 5, 6, 7 এর যে ফাইটার প্লেন, কমার্শিয়াল প্লেন এবং প্রাইভেট প্লেন ছিল, এই তিনটার কাজই শেষ কিনা? তিনটার কাজ যদি শেষ হয়ে যায় তাহলে আমরা এই ওয়েলটা ক্লোজ করে দিব। এখন এই ওয়েলটা ক্লোজ করার পরে এখন আমরা হচ্ছে প্লেনের আন্ডারে যে লিস্টটা ছিল সেটা তো ক্লোজ, এখন আমরা প্লেনের এলআইটা ক্লোজ করব। প্লেনের এলআই ক্লোজ করার পরে কার, প্লেন, বাইক এটা তো সেম লিস্টের অংশ, তাই না? তাহলে আমরা এখানে আবার এলআই দিয়ে, এখানে অনেকে ভুল করে আবার ওয়েল শুরু করে, কিন্তু তুমি ওয়েল শুরু করবা কেন? তুমি তো দেখতেই পারতেছো এটা কি সেম ডিরেকশনে আছে, এটা তো একটা সেম লিস্টের অংশ। তাহলে আমি কি এলআই দিয়ে আবার কি লিখবো? এলআই দিয়ে হচ্ছে বাইক লিখবো। এখন আর এলআই ক্লোজ করা যাবে না, কারণ কি বাইকের আন্ডারে আবার দুইটা আছে, বুঝছো? তাহলে এখানে কি লিখবো? এটা তো ইউএল, ইউএল টাইপ হচ্ছে
সার্কেল, এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, এখানে কোশ্চেনটা একটু ভুল ছিল, এটা যে এরকম হইতো আর একটু গোল হইতো আর কি। তো ইউএল টাইপ কি সার্কেল, তারপরে হচ্ছে এলআই দিয়ে লিখবো সুপার বাইক, সুপার বাইক, তারপরে হচ্ছে এলআই ক্লোজ, আবার এলআই দিয়ে লিখবো হচ্ছে ইলেকট্রিক বাইক, ইলেকট্রিক বাইক, তারপরে হচ্ছে এলআই ক্লোজ, তারপরে লিখবো হচ্ছে ইউএল ক্লোজ দিব। ইউএল ক্লোজ করার পরে এরপরে আমরা কি করব, দেখো এই যে বাইকের যে এলআইটা ছিল ওই এলআইটা ক্লোজ করব। এখন দেখো আমাদের পুরো যে মেন লিস্টটা ছিল ইএফজি, ওই লিস্টটা আমাদের শেষ করি নাই, তাই না? ওই লিস্টটাকে শেষ করব। তারপরে আমাদের পুরোটুকুর কাজ শেষ, এখন হচ্ছে কি করব, ওয়েল ক্লোজ করব। ওয়েল ক্লোজ করার পরে আমরা কি কি ক্লোজ করব, কি কি বাকি, বডি ক্লোজ করা বাকি, এবং হচ্ছে ফাইনালি এইচটিএমএল ক্লোজ করা বাকি। তো এই যে দেখো আমি যে তোমাকে একটা নেস্টেড লিস্ট শিখাইলাম, এই জিনিসটা কি তোমার কাছে কঠিন লাগছে কিনা? তুমি একটু ঠান্ডা মাথায় একটু চিন্তা করো। আমি আবার বুঝাচ্ছি, এই যে লিস্টটা শুরু হয়েছিল সেটা কি ওয়েল দিয়ে শুরু করছিলাম, ওয়েল টাইপ এ স্টার্ট কি 5, তারপরে লিখলাম এলআই দিয়ে হচ্ছে কার লিখলাম, এলআই দিয়ে হচ্ছে প্লেন লিখলাম, তারপরে ওই প্লেনের পরে আরো একটা লিস্ট ছিল কিনা, এর জন্য আমি প্লেনের এলআইটা ক্লোজ করতে পারি না, আবার ওয়েল টাইপ 1 দিয়ে স্টার্ট কি লিখছি 5 লিখছি, আবার এলআই দিয়ে হচ্ছে শুরু করছি ফাইটার প্লেন দিয়ে, তারপরে এলআই যেহেতু আন্ডারলাইন ছিল কমার্শিয়াল প্লেন, তার জন্য কমার্শিয়াল প্লেনের আগে ইউ দিছি, ইউটা ক্লোজ করে লিস্টটা ক্লোজ করছি, তারপরে এলআই দিয়ে আবার কি প্রাইভেট প্লেন। এরপরে এই যে ওয়েলটা শুরু করছিলাম সেই ওয়েলটা ক্লোজ করার পরে এইখানে প্লেনের এলআইটা ক্লোজ করা হয়েছে, তারপরে আবার এলআই দিয়ে বাইক লেখা হয়েছে, বাইকের এলআইটা ক্লোজ করা যায় নাই, কারণ কি বাইকের পরে আরো একটা লিস্ট আছে, বাইকের আন্ডারে আরো একটা লিস্ট আছে, তারপরে ইউএল দিয়ে সার্কেল, ইউএল টাইপ সার্কেল, তারপরে এলআই দিয়ে সুপার বাইক, এলআই দিয়ে হচ্ছে ইলেকট্রিক বাইক। এই ইউএলটা হচ্ছে এই যে তোমার হচ্ছে সুপার বাইক এবং ইলেকট্রিক বাইকের যে লিস্টটা ছিল সেই ইউএল এর ক্লোজ, আর এই লিস্টটা এলআই হচ্ছে বাইকের এলআই, তারপরে ওয়েলটা হচ্ছে একদম শুরুতে যে ওয়েলটা শুরু করছিলাম সেটার ক্লোজ, তারপরে হচ্ছে সরি ওয়েলটা আমি হচ্ছে দুইবার লিখে ফেলছি, এখানে ওয়েল একবার হবে, ওয়েল ক্লোজ, তারপরে হচ্ছে বডি ক্লোজ, এরপরে হচ্ছে কি এইচটিএমএল ক্লোজ। তো আমরা কি বুঝতে পারছি কিনা? এরকম যেই কোনো তোমার কি নেস্টেড লিস্ট থাকলেই তোমার এখন সলভ করতে পারা উচিত। তাহলে আমরা আজকে কি কি শিখলাম, আজকের ভিডিওতে আমরা শিখলাম হচ্ছে শুরুতে আমি একটু ওয়েবসাইট কি সেটা একটু বর্ণনা করছিলাম, এইচটিএমএল কেন শেখা দরকার সেটা একটু বর্ণনা করছিলাম, তারপরে এইচটিএমএল এর ভিতরে লিস্ট কেন দরকার, তারপরে আমরা 3 ধরনের লিস্ট শিখলাম, একটা হচ্ছে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, তারপরে হচ্ছে ডেফিনেশন লিস্ট। এই তিনটার সংমিশ্রণ করে আমরা আবার কি শিখলাম, আমরা শিখলাম হচ্ছে নেস্টেড লিস্ট। এখানে কিন্তু ডেফিনেশন লিস্টও থাকতে পারতো, ওই একই নিয়ম। তাহলে আমি এখন আশা করব এই ভিডিওটা যারা দেখবা তারা বিগত 10, তোমার কাজ কি হবে, বিগত 10 বছরে 2015 থেকে 2025 পর্যন্ত যত বোর্ড কোশ্চেনে যতবার লিস্ট আসছে আমি তোমাকে গ্যারান্টি দিতেছি এমন কোনো লিস্ট নাই যেটা তুমি সলভ করতে পারবে না। তো তুমি এই ভিডিওটা দেখার পরে তোমার ফার্স্ট কাজই হবে হচ্ছে তোমার হচ্ছে এই ভিডিওতে যতগুলা লিস্ট ছিল সেগুলো তোমার খাতায় করা, খাতায় করার পরে তুমি হচ্ছে টেস্ট পেপার নিয়ে বসবা, যত বিগত 10 বছরে 2015 থেকে 25 পর্যন্ত যত এরকম লিস্ট ছিল তুমি সবই সলভ করতে বসবা, আমি তোমাকে গ্যারান্টি দিতেছি তুমি সবই সলভ করতে পারবা। তো আমাদের লিস্টের ক্লাস শেষ আজকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।